রজনীর শেষাংশ প্রহর বিধু মেঘের আড়ালে ডুব দিয়ে ঘাপটি মেরেছে অনেক আগেই। শিরশিরে ঝিরঝিরে দক্ষিণে হিমেল হাওয়া কলিজা পর্যন্ত শীতল শিহরণ জাগিয়ে তুলে। শুকনো পাতার মচমচে শব্দের আলোড়ন এক ধরনের গা ছমছমে তীক্ষ্ণ ভয়াতর অনুভূতি বাড়িয়ে তোলে। কিছুক্ষণ পর ঘেউ ঘেউ করে বাড়ির আঙিনায় কুকুরের হাঁক বাজে। নিশাচরী প্রাণীরা বিভৎস আখি চুপ বের করে ডাগর ডাগর দৃষ্টি মেলে যায়। সেই সঙ্গে মাঝারি ভায়া খচখচ পৈশাচিত ভয়ের আন্দোলন বাড়িয়ে দিয়ে ডেকে ওঠে ম্যাও। উঠোনের মধ্যখানে তখনও কাজল রেখা আর নফ গুরুতর ভঙ্গিমায় দাঁড়ানো। দুজনের ভেতর যেন কোনো এক নীরব অদৃশ্য পট শক্ত লড়াই চলছে। চতুর্ণ পুরুষটি চান চান করে মেরুদণ্ড সোজা করে তার অহংকার দম্ভে অনড় রয়। লম্বাটি সুঠাম পুরুষটির মুখশ্রীর কোণে তখনও দুর্বোধময় হাসির আলোড়ন খেলা করে চলে। সিল্কি চুলগুলো এক মুঠো বাতাস এসে নাড়ি দিয়ে যায়। সেই সঙ্গে ওনার ধূসর গভীর মণিজোড়াও হাসে। কাজল রেখা শুই নাচে ওনার হাসিময় বদনখানির কারণটি ঠিক অনুমান করতে চেষ্টা করেন। এরপরে ধূর্তমান মস্তিষ্কে কিয়ৎ পরিমাণ জোর খাটিয়ে ভাবেন কিছু একটা কিয়ং দশক তাতে মৌনতাই কাটে। তারপরে মুখটি নাড়িয়ে শুধালেন সে, তুমি এখন যেতে পারো। ফের যেন মৃধা বাড়ির চৌকাঠে তোমার চরণ ধুলি না পড়ে, তাহলে তার ফলাফল মোটেও ভালো হবে না। নফ ওনার কথা আমলে নিল না, তোয়াক্কাও করেনি, না উৎকর্ণদয়ে তুলেছে, বরঞ্চ লম্বা আলসেমি দিয়ে হাতের কবজি ভাঁজ করে শব্দ করে আঙুলগুলি মট মট করে ফুটায়। এক এক করে মোট 10টা আঙুল সব যেন গুনে গুনেই ফুটালো। বাম হাত তুলে হামি দিতে দিতে এইদিক ওদিক তাকান। কাজল রেখাকে ওনার আচরণ দ্বারা বুঝিয়ে দেন যে তিনি এইসব আজাইরা কথা পরোয়া করেন না। নিজের আত্ম অভিমানী দর্পে জেদে অটল রন। চতুর্দিক সহ শিকারী বাজার ন্যায় আরেকবার নজর বুলিয়ে দন্তের তলদেশে অধরের নিচাংশ পিছে সামান্যতম উষ্ঠ বাঁকিয়ে হাসলেন। অকস্মাৎ ওনার স্বভাবসুলভ উষ্ঠগত ফুরে লাগামহীন বাক্যই বেরিয়ে এলো, ওকে একটু ডেকে দিবেন প্লিজ, একটা চুমু খাবো, শুধু একটা চুমুই, প্রমিস, এর বেশি না। ওনার কুণ্ঠাহীন উপস্থিত বাক্য মর্ম শুনে কাজল রেখা তৎচুপ বনে গেলেন। নির্মষ্ট চেপে ধরে খানিক্ষণ থম মেরে নির্বিশেষে নির্বিকার রন। এরপরে তেজি কণ্ঠনালীতে রাগের হুলকি স্বরূপ শাসালেন, অসভ্য ছেলে, মিনিমাম কমন সেন্সটুকু গিলে খেয়ে ফেলেছো নাকি? কাকে কি বলছো সব ভুলে যাচ্ছ? আমি যে তোমার গুরুজন তাও মানছো না? এমন বেপরোয়া অসভ্য মোটেও ভালো নয়। তাছাড়া এটা কোনো ভদ্র ফ্যামিলির আদব হতে পারে না। তার উপর চুমু, সি কি জঘন্য অশ্লীল বাক্য। শতনু পুরুষটি নিজের নিকোটিনে পড়া অধর দুটি বাঁকিয়ে হাস্যবার উষ্টাগত ছড়িয়ে বললেন, আমি ভদ্র আপনাকে কে বলল? ভদ্র হলে তো আপনার মেয়েকে আপনার সামনে বসে চুমু খাওয়ার আবদার করতাম না। ওনার কথোপকথন শুনে কাজল রেখার মাথা যেন ভাঁজ পড়ল। নিরুত্তাপ কি কর্তব্যতায় বিমুখ মূর্তি তিনি। তার সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন সুতনু পুরুষটি মুখটার দিকে দীর্ঘক্ষণ মূর্তি হয়ে তাকিয়ে থাকেন। বিন্দুমাত্র নড়াচড়া করার উপস্থিতি শক্তির সামর্থ্য হারান। কণ্ঠের ভাষা ফুটোফুটি দিয়ে যেন কোনো এক অদৃশ্য শক্তির দেয়ালে আড়ালে সব লুকিয়েছে। এই কোন লাগামী ছেলে লাজ লজ্জা সব পাইকারি বাজারে বিক্রি করে এসে যেন তার সামনে স্বয়ং দাঁড়িয়েছে। নফ প্যান্টের পকেটে হাত ঝুঁকিয়ে একটু হাস দিয়ে নড়ে চড়ে ফের সিরিয়াস হয়ে ঝুঁকে দাঁড়ালো। ওনার চোখে মুখে অস্ফুট এক হাসির আন্দোলনের ঢেউ চলে। খানিকটা মৌনতায় কাটলেও নীরবতা ভেঙে তিনি ফির বললেন, আর রইল চুমুর ব্যাপারটা। যেভাবে বলছেন, চুমু খাওয়া যেন দণ্ডনীয় অপরাধ, জঘন্যতম পাপ। বউকে চুমু খাওয়া অন্যায় পাপ নহে শাশুড়ি আম্মা, বরং সুন্নাত। এই সুন্নাত নিয়মিত পালন করা উচিত। তাছাড়া চুমু একটি ফিজিক্যাল এক্সারসাইজ, জানেন? প্রতিদিন চুমু খেলে শরীর স্বাস্থ্য কত ভালো ও সুস্থ থাকে। আর স্বাস্থ্য ভালো থাকলে মনও ফুরফুরে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বুঝলেন?
আর যদি ধরিও চুমু খাওয়া পাপই, তাহলে এর চেয়ে গভীর ভয়াবহ পাপ কর্ম আপনার মেয়ের সঙ্গে বহুবার করেছি। বিশ্বাস করুন, তখন আমার এক ফোঁটাও পাপ মনে হয়নি, এক বিন্দু লজ্জাও লাগেনি, বরঞ্চ এক স্বর্গীয় সুখ অনুভব হয়েছিল। ওনার ছোট কাটা কথা শুনে কাজল রেখা মাথায় দ্বিতীয়বার বাজ পড়ল। এক লহমায় কঠিন রাগে তেজে মাথার রক ছিঁড়ে যাচ্ছিল। ক্ষিপ্ততায় মাথা এলোমেলো জ্ঞান শূন্য মনে হলো। মস্তিষ্কে হুচুপুচি দিয়ে বেড়ায় অনিশ্চিত ভাবনাগুলো। এমন ঠোঁট কাটা নির্লজ্জ ছন্নছাড়া ছেলে তিনি খুব কম সময়কে দেখেছেন। ছি, ওনার সহজ সরল সোজা মেয়েটাকে পেয়ে না জানি ওর সঙ্গে কি না কি করেছে। সেসব আবার বুক ফুলিয়ে গর্বের সঙ্গে বলছে, নির্লজ্জ বেসর একটা। আপাতত ছেলেটা চাচ্ছে তাকে রাগাতে, কঠিনভাবে ক্ষিপ্ত হতে। তবে ছেলেটার উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। আপাতত তাকে শান্ত থাকতে হবে, মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিতে হবে। স্বভাবসুলভ তিনি, কিন্তু রাগলেন না। ক্ষণকাল মুহূর্ত নফের অহংকারে দাম্ভিক্যে ভরা মুখটার দিকে তাকিয়ে তিনি স্মিত হাসলেন, যেটা নফের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অপ্রস্তুতকরক, অবিরল, বিব্রতকর ঘটনা। ওনার পঞ্চম ইন্দ্রিয় সজা, কিন্তু কিঞ্চিত ভ্রু উঁচিয়ে মুখ বাঁকালো। হাসলেন যে? তোমার সাহস দেখে ভাবছি মানুষ কত বড় পাপ করলে তোমার মতো ছেলের মুখ দেখতে হয়। তাহলে মানছেন আপনি পাপী? আমার পাপের ওজন পরিমাণ করার আগে নিজের চরকায় তেল দাও। আমি ওকে এখান থেকে ঠিকই নিয়ে যাব। চেষ্টা করে দেখতে পারো, সফল হতে পারবে না। একবার না পারিলে দেখো শতবার। পারিব না এই কথাটি বলিও না আর। আমি না হয় কালী প্রসন্ন ঘোষের কবিতার মতন শতবার চেষ্টা করে যাব, তারপরেও হাল ছাড়ব না, সফল হয়েই ছাড়ব। শুধু আপনি পথের কাঁটা হয়ে না দাঁড়ালেই হলো। কাজল রেখা তুচ্ছ তাচ্ছিলতার সঙ্গে অদর ছড়িয়ে কিঞ্চিৎকর ব্যঙ্গ হাসেন। নফ নীরবে নির্নিমেষে দৃষ্টি জোড়া, চোখ ছোট ছোট করে ওনার হাসি মাখা মুখটা এক পলক দেখে নেয়। এরপরে দৃষ্টি ঘুরিয়ে বুক ফুলিয়ে ফুস করে তপ্ত শ্বাস ফেলে। কাজল রেখা হাসি থামিয়ে ফের বলেন, আমার মেয়ে যদি স্বেচ্ছায় তোমার কাছে ফিরে যেতে চায় তাহলে আমি বাধা দিব না, বরঞ্চ নিজেই তোমার হাতে ওকে তুলে দিব। নফ অধরে কামড়ে খানিকক্ষণ গভীর ভাবনায় তলায়। ওনার দুর্বলতার সুযোগ নিয়ে ঠিক জায়গা মতনই কথার বান ছড়েছে। মেইন সমস্যাটি ঠিক এইখানেই। আগের পাখি হলে পোষ মানানো কোনো ব্যাপারই ছিল না, কিন্তু বর্তমানে মেয়েটা যা ভয়ঙ্কর রূপ, স্বেচ্ছায় যে ওনার সঙ্গে যাবে না সেটা পরিষ্কার। আর কাজল রেখা তারই সুযোগ নিচ্ছে, খেলছে ওনাকে নিয়ে। সে অনুযায়ী ঢিল ছুঁড়ে পস্তাচ্ছেন ওনাকে। ওনাদের কথোপকথনের মাঝে এই বাহিরে লাইটটি আচমকায় জ্বলে উঠল। ঘটনাটি যদিও বিরল, তবু সম্পূর্ণ অপ্রত্যাশিতই ছিল। সদর দরজা তৎক্ষণাৎ খট করে শব্দ করে উঠল। দুজনে আচমকা চমকে উঠল। অবাক নেত্রমণিতে এই সদর দরজার প্রান্তে দাঁড়ায় তাকা। এলোমেলো চুল, তৈলাক্ত মুখটা নিয়ে পাখি সদর দরজা খুলে বেরিয়ে এলো। মেয়েটার মাথায় কাপড় নেই, ওনারটা বুকে আড়াআড়ি ভাবে ঝুলছে। ফোলা ফোলা গাল, লাল লাল চোখ নিয়ে হেঁটে যাচ্ছিল। তৎক্ষণাৎ উঠোনের পূর্ব প্রান্তের দিকে দৃষ্টি যেতে ওনাদের চোখে পড়ল। এক পলক তাকিয়ে সে কল্পার দিকেই হেঁটে যাচ্ছিল, যেন ঘটনাটি অতিশয় স্বাভাবিক। কাজল রেখা শুধালেন, বাথরুমে যাবি? না, কলপারে অজু করতে যাচ্ছি। তাহাজ্জুদ পড়বি? জীবনে তো কম পাপ করেনি। দেখি সৃষ্টিকর্তার কাছে মাফ চেয়ে তিনি মাফ করেন নাকি। এরপরে মেয়েটা নীরবে কলপারে ঢুকে গেল। কল চেপে অজু করে নিল। ওনাদের সামনে দিয়ে হেঁটে ফের ঘরের মধ্যে ঢুকে গেল। নফ ওর পিছু পিছু ঘরের দিকে যাচ্ছিল। কাজল রেখা নফের সামনে বাধা দিয়ে দাঁড়ালেন। তুমি যাচ্ছ কোথায়? ওর সঙ্গে আমার কথা আছে। তুমি দেখতে পারছো না ও তোমার দিকে ঘৃণাও তাকাচ্ছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে, কথা বলছে না, তোমাকে এড়িয়ে যাচ্ছে। তারপরও নির্লজ্জ ছেঁচড়ামি আচরণ করে যাচ্ছ। শোনো ছেলে, ভালো মানুষই আচরণ করছি দেখে ভেবো না আমি সব ভুলে গেছি। আমার মেয়ের তাজা রক্ত ঝরেছিল তোমাদের বাড়িতে, তাও তোমার সামনে। সে কথা আজও ভুলিনি আমি। সেই ক্ষত এখনো তাজা। তোমাকে যে এখনো জীবিত রেখেছি এটা তোমার ভাগ্য বলতে পারো। তবে এই সুযোগ বারবার পাবে না।
এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। নফ কাজল রেখার কথা গ্রাহ্য করলো না, সম্পূর্ণ অবজ্ঞা করলো, এড়িয়ে গেল। ওনার অন্তঃকরণে শুধু একটাই কথা পাচ্ছে, যেভাবে যেমন করে হোক না কেন তার অভিমান ভাঙাতে হবে। যদিও এতে তাকে বহুত কষ্ট পোহাতে হবে, তবুও তাকে সফল হতে হবে। তাতে যদি একটু বেহেয়া ছ্যাঁচড়ামি করতে হয়, তার উপাধি পেতে হয়, তাহলে তা পাক না। এতে ক্ষতিটা কি? বউয়ের কাছে যদি একটু ছ্যাঁচড়া বেহায়া নির্লজ্জ না হয়, তাহলে সে আবার কেমন পুরুষ? তিনি কাজল রেখাকে পাশ কাটিয়ে রেখে শাসা করে দ্রুত ঘরে ঢুকে গেলেন। কাজল রেখার মেজাজ সপ্তম আকাশচুম্বী হয়ে উঠল, রাগের জেদে শরীর কাঁপছে। এই ছেলেটা একদম একগুঁয়ে, ভীষণ অবাধ্য, একদম ওর বাবার মতন ছ্যাঁচড়া ফুলকপি হয়েছে। আপাতত রেগে কোনো কিছু সমাধান করা যাবে না, যা করার বুদ্ধি খাটিয়ে ঠান্ডা মাথায় করতে হবে। নফ তখন ঘরে ঢুকলো। পাখির তখন শেষদারত অবস্থায়, ওর দেহটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে। কর্ণে ফুপানোর শব্দ পাওয়া গেল। ওনার চরণদ্বয় ওখানেই আটকে রইল। বুকটা ধক করে কম্পন জেগে উঠল সমস্ত শরীরে, বিজলির মতন কম্পন বয়ে গেল। একটা মানুষ কতখানি আঘাত পেলে সে সিজদায় গিয়ে লুটিয়ে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে আহাজারি করে, কান্না করে, অশ্রু বিসর্জন দেয়। ওনার খুব ভয় করলো। না জানি সৃষ্টিকর্তার কাছে ওনার বিরুদ্ধে কী নালিশ করে। ভয় আতঙ্কে ওনার মুখটা কেমন নিতেই গেল। কিন্তু তিনি ওর নালিশের চেয়েও ভয় করেন মেয়েটার চোখের পানিগুলোকে। ওই চোখের প্রতিটি জল যে ওনার জন্যই অভিশাপ হয়ে থাকবে, চরমতম চিরন্তন অভিশাপ। তাকে বাঁচতে দিবে না, জীবন্ত পুড়িয়ে লাশ বানিয়ে দিবে, ছারখার করে দিবে। ওনার দৃষ্টিজোড়া জলে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। তিনি ওকে আর বিরক্ত করলেন না। অসার দেহটা টেনে হিচড়ে দাদা করে বেরিয়ে গেলেন। দিনটি সোমবার। আজ পাখির পরীক্ষা। খুব ভোর থেকে উঠে পড়তে বসেছে। 8টা বাজতেই ফাহিমা বেরিয়ে গিয়েছে। পাখি বেরো ঠিক 9টার দিকে। মুক্তি সঙ্গে আসতে চেয়েছিল, পাখি সাপ না করে দিয়েছে। সবাইকে কড়া করে বলেছে, কেউ যদি ওর সঙ্গে কেন্দ্রে যায় সে পরীক্ষা দিবে না। এই জন্য কেউ আর ওর সঙ্গে যায়নি, সে একাই বেরিয়েছে। এই লড়াই তার একার, তাহলে সব পথে সঙ্গী করবে কাকে? কারো সাহায্য প্রয়োজন নেই। মেন রাস্তায় ওঠার আগেই ওর আব্বার কবরটি এক পলক দেখল। ওর আব্বার পাশেই শাহিদ আছে, তার আরেকটি প্রাণ। মনে মনে বলল, ভালো থাকো তোমরা। পরীক্ষার কেন্দ্রে লম্বা ভিড়, লম্বা হট্টগোল, এত মানুষ। স্টুডেন্টের চেয়ে গার্জিয়ানদের সংখ্যা বেশি। যেন ছেলে মেয়ে নয়, ওনারাই স্বয়ং পরীক্ষা দিতে এসেছে। পাখি একটা কথা বুঝলো না, পরীক্ষা দিবে ছেলে মেয়েরা, অথচ টেনশন ছেলে মেয়েদের চেয়ে গার্জিয়ানদের বেশি। ও স্কুলের বারান্দায় দাঁড়িয়েছিল, নিজের হল খুঁজে পাচ্ছে না। ফাহাদ স্যার ওদের কেন্দ্রে পড়েছে। তিনি ওকে বারান্দায় দাঁড়িয়ে বললেন 2 মিনিট পর তিনি আসবেন বললেন, তখন ওর হল তিনি খুঁজে দিতে সাহায্য করবেন। পাখি ওনারই অপেক্ষায় ছিল। তখন এর মধ্যে নওয়াফকে দেখা গেল, ওনার বাইকের পেছনে সিমরান। আসলে তিনি বের হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রেই যাবেন বলে। আজ তো পাখির পরীক্ষা, সে উপলক্ষে তাড়াতাড়ি করেই বের হয়েছিল। মাঝখান থেকে তার আগেই এই আপদটা ললাটে এসে জুটল। জোর জুলুম করে ওনার বাইকের পেছনে উঠিয়ে দিয়ে ফাতিহা নূর বললেন, ওকে বিয়ে করিসনি ঠিক আছে মানলাম, তাই বলে মায়ের অবাধ্য হবি না। আমার একটা কথা রাখ, ওকে কলেজে একটু নামিয়ে দিস। মেয়েটা পরীক্ষা পর্যন্ত আছে এখানে, এরপরে তো ঢাকা চলে যাবে। নাফের বুক টান টান করে দম ছাড়ে, খিটমিটে মেজাজে বলল, ফাঁকা রেখে বসবি, আমার শরীরে যেন তোর স্পর্শ না লাগে। কিন্তু মেয়েটা তো শুনল না। কেন্দ্রের কাছাকাছি আসতে নফ গেল অনুমনস্ক হয়ে। উঁচু নিচু রাস্তার প্রভাবে বাইক বারবার ঝোঁকে ঝোঁকে উঠেছিল। সিমরান পরার হাত থেকে বাঁচতে আকস্মাত নফের কাঁধ চেপে ধরল। সেই দৃশ্যটুকু পাখির স্কুলের বারান্দা থেকে স্পষ্ট দেখলো। আগে পরে বহুবার তাতে দেখতো, তখন তো ওনার প্রেমে সে পড়েনি। এমনকি বিয়ে হওয়ার পরও মাঝে মধ্যে দেখতো সিমরানকে নিয়ে ওকে কলেজে পৌঁছে দিতে। তখন তো জানতো সিমরান তার বোন, কিন্তু এখনকার ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ছিল। কেন জানি ওই দৃশ্যটুকু হজম করা ওর জন্য অনেক কষ্টকর ছিল। এখন তো ওনারা স্বামী স্ত্রী, একসাথে থাকবে, এটা তো স্বাভাবিক। নিজেকে আপাতত এটা বলেই বুঝ দিলেও তবু যন্ত্রণা হচ্ছে, মরণ যন্ত্রণা, কলিজা ছিঁড়ার যন্ত্রণা। কেউ যেন ওর বুকে ছুরি ঢুকিয়ে দিয়েছে। বুকটা ভারী ভারী লাগলো, নিজেকে নিজেই কড়া করে শাসালো। যে আমার নয় তাকে নিয়ে ভাবো কেন পাগল মন? ভুলে যাও তাকে, ভুলে যাও সেই
বিভৎস অতীতে কি ঘটেছিল। মনে রাখো বর্তমানকে, এগিয়ে যাও ভবিষ্যতের দিকে। নিজেকে শক্ত করে করো, কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে প্রতিষ্ঠিত করো, সমাজে নিজের শক্ত স্থান তৈরি করো, সব দিক দিয়ে নিজেকে যোগ্য পারফেক্ট বানাও। তখন এমন হাজার নফ কত তোমার পেছন পেছন ঘুরবে। বুক ফুলিয়ে দম লম্বা লম্বা করে দম ছেড়ে নিজেকে স্বাভাবিক করে নিল। বুকে এক অদ্ভুত বল পেল, যে বল শক্তি তাকে আত্মনির্ভরশীল, আত্মবিশ্বাসী, আত্মশক্তিতে বলিয়ান করে তোলে। যাই হয়ে যাক, সে আর ভাঙবে না, ভেঙে পড়ে যাবেও না। চলতি পথে হাঁটা গেলে 1000 বার হোঁচট তো খাবেই, তাই বলে হাঁটা থামিয়ে দিবে না, বরং হোঁচট খেতে খেতে একসময় হাঁটা শিখে যাবে। জীবনটাও ঠিক তাই, 1000 ঝড় ঝাপটা আসবে, তবুও নিজেকে টিকিয়ে রাখতে হবে। সহজে নেতিয়ে পড়া যাবে না, এটা তার জীবনের সংগ্রাম, লড়াই। তাকে লড়তে হবে, বাঁচতে হবে, সমাজে টিকে থাকতে হবে। এইসব ভেবে নিজেকে শক্ত করলো। এখন কিছুটা আরাম লাগছে, ভালো লাগছে। এরই মধ্যে ফাহাদ স্যার এলেন। ওর হল খুঁজে পেল। সে পড়েছে 7 নং হলে, ফাইমা পড়েছে 5 নং হলে, ইচ্ছে পড়েছে 1 নং হলে। ওরা আবার সায়েন্সের। পাখি দেখেছিল মুস্কানের সঙ্গে ইচ্ছেকে 1 নং হলে প্রবেশ করতে। যথাসময়ে পরীক্ষা শুরু হলো। 1.5 ঘন্টা পর এমপি সহ তার দলবল এলো পরীক্ষা কেন্দ্রে কক্ষ পরিদর্শন করতে। সেখানে নফকেও দেখা গেল। ওদেরকে হলে ঢুকতেই সকলে লেখা রেখে উঠে দাঁড়িয়ে সালাম ঠুকলো। এমপি হাসান তালুকদার বললেন বসতে। সকলে বসে আবার লিখতে আরম্ভ করলো। কক্ষ পরিদর্শন করার সময় এমপি সহ সকলে বেরিয়ে গেল, নফ বেরোলো না। এমপি সহ সকলে লাইব্রেরিতে বসে চা বিস্কিট খাচ্ছে। পাখিদের যে হলে শিক্ষক পড়েছেন তারা ডেকেছিল নফকে লাইব্রেরিতে নাস্তা করতে। নফ যায়নি, উল্টো চেয়ারে জপ করে বসে পড়ল। বলল 1 কাপ চা এনে দিতে। হলে গার্ড পড়ার টিচার সুলতান আলম আমতা আমতা করে বেরিয়ে গেল। রইলেন রুহুল আমিন। তারা দুজনই আজ 7 নং হলে গার্ডে পড়েছে। আপাতত রুহুল আমিন আর নফ টুকটুক আলাপ আলোচনা করছিল। আলোচনার ফাঁকে ফাঁকে নফের কাতর তৃষ্ণাত দৃষ্টিজোড়া মাঝ সারিতে বসে থাকা পাখির দিকে যায়। বারংবার দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে তিনি মেয়েটাকে দেখে যাচ্ছেন। পাখির সেদিকে হুঁশ নেই, সে লিখতে ব্যস্ত। এদিকে এমপির সঙ্গে তখন এক পলক না দেখার মতন রেখেছিলেন ওনাকে, তারপর আর তাকায়নি। তবে নওয়াফের ঘন ঘন পাখির দিকে তাকানোটা রুহুল আমিনের চোখে পড়ল। ক্ষমতাবান লোক বলে তেমন কিছু সাহস করে বললেন না। এরই মধ্যে রুহুল আমিনের ফোন আসলো। সে ক্লাস থেকে বেরিয়ে বারান্দা বসে কথাই বলছিল। তখন পাখির পেপার ফুরিয়ে এলো। নতুন করে একটা লুজ লাগবে এক্সট্রা। সে হুট করে দাঁড়িয়ে পড়লো। লিখতে লিখতেই বলল, স্যার এক্সট্রা লুজ লাগবে। ক্লাসে তখন কোনো স্যার ছিল না। পাখি সেটা খেয়ালই করেনি, লেখার ব্যস্ততায় ছিল। রুহুল আমিনকে ফোনে কথা বলতে ব্যস্ত দেখে নফ নিজেই চেয়ার ছেড়ে উঠে গিয়ে এক্সট্রা লুজ নিয়ে এগিয়ে গেল ওকে দিতে। পাখি লেখার ব্যস্ততার মাঝে সেটা দেখেইনি। ওর দিকে যখন লুজ এগিয়ে দিতে গেলেন তিনি, তখনই ওনাকে এসে দেখলো। তবে ওনার হাতের এক্সট্রা লুজ নিল না, বরঞ্চ উঠে গিয়ে টেবিল থেকে সে নিজেই এক্সট্রা লুজ নিয়ে এলো। ভরা ক্লাসের ভেতরে নফের জন্য যেটা ছিল একটা অপ্রত্যাশিত ঠান্ডা অপমান। তবে সেসব তিনি তোয়াক্কা করেনি, গায়ে মাখেনি। এসব ছোটোখাটো অপমান গায়ে মাখতে নেই। কিছুক্ষণ চুপচাপ ওর সামনে দাঁড়িয়ে দেখলো কি লিখছে, কিন্তু পাখি কম কিসে বাচ্চাদের ন্যায় কোয়েশ্চেন দিয়ে নিজের লেখা ঢেকে নিল, যার কারণে লেখা তিনি আর দেখতে পাননি। এরই মধ্যে হল গার্ড টিচার এসে পড়লেন। নফ আর দাঁড়ালো না, পাখির থেকে সরে গেল। এরপরে ক্লাস থেকে বেরিয়ে যান তিনি। দীর্ঘ 3 ঘন্টার পর ওদের পরীক্ষা শেষ হয়। নফকে দেখা যায় স্কুলের বারান্দার সঙ্গে বাইকে হেলান দিয়ে দাঁড়াতে। পাখি ফাইমার সঙ্গে ওনার পাশ কাটিয়ে ঝালমুড়ি দোকানের দিকে রওনা হয়। নফ ওর পাশ কাটানো নির্দয় দৃশ্যটুকু কাতর চোখেই দেখছিলেন। দিন দিন মেয়েটাকে যেমন কঠোর হচ্ছে তেমন পরিবর্তনও কথাই বলা যায় না। তেলে পানি ঢালার মতন ছিটকে ওঠে। নফের পাশ দিয়ে যা ইচ্ছে যাচ্ছিল। নফ ইচ্ছের থেকে ওদের বাংলা প্রথম প্রশ্নটি নিয়ে দেখছিল। পাখি ঝালমুড়ি কিনে খেতে খেতে ফের ওনার পাশ কাটিয়ে যায়। তিনি এক পলক তাকিয়ে ফের দৃষ্টি ঘুরিয়ে বুক ফুলিয়ে গভীরতম শ্বাসগুলি ফেলে বাতাসের সঙ্গে উড়িয়ে দেন।
এরপর ইচ্ছের দিকে প্রশ্নপত্র এগিয়ে দেন। নে ধর, সব দিয়েছিস তো? হুম। ওর সঙ্গে কথা বলছিস না কেন? কার সঙ্গে? জানিস না বুঝি? মুস্কান আপু নিষেধ করেছে। মুস্কান বলল আর তুই মেনে নিলি? হ্যাঁ, এটা খুব খারাপ কাজ। এক সময় তোরা দুজন ভারী পস্তাবি, যেমন আমি এখন পস্তাচ্ছি। আর পরীক্ষা নেই, একটা না 4টা গিয়েছে, আগামীকালও নেই। এর পরদিন আবার গণিত পরীক্ষা। পাখি ঘুমের ওষুধকে তাড়াতাড়ি আছড়িয়ে পড়ল। ওরা বর্তমানে যেই রুমটিতে থাকছে সেটা দোতলায়। কাঠের পাটাতনের উপর ছোটখাটো একটি খাট, একটা টেবিল। সেখানে রাত জেগে পড়ে, আবার ওখানেই ঘুমিয়ে পড়ে। রাত তখন 1টা কি 1:30 হবে। ফাইমা সতর্কতা অবলম্বন করে কাঠের গ্রিলহীন জানলাটি খুলে দিল। ঝটপট একটি লম্বাটে প্রতিবিম্ব তৎক্ষণাৎ রুমে ঢুকে পড়ল। ফাইমা ভীতু মুখটা নিয়ে পড়ল, ভাইয়া, আপনাকে বিশ্বাস করে রুমে ঢুকতে দিয়েছি। খবরদার উল্টাপাল্টা কিছু কইরেন না। পাখি জানতে পারলে আমাকে ভুল বুঝবে। অযথাই ভয় পাচ্ছ, এমন কিছু হবে না। তবে এটা শিওর তো ঘুমের ওষুধ খেয়েছে? হুম। তাহলে আর চিন্তা করো না, সকাল ছাড়া উঠতো না, খুব ঘুম কাতুরে। হুম। উনি দুটি ডার্ক চকলেট ওর দিকে এগিয়ে দেয়। এই দুটি তোমার জন্য। দরজাটা আস্তের উপর চাপিয়ে দিয়ে তুমি সামনের রেলিংয়ে থাকো। আমি মাত্র 2-3 ঘন্টা থেকে বেরিয়ে যাব। আচ্ছা। ফাইমা দরজা চাপিয়ে যেতেই নহব ধীরে ধীরে কদম ফেলে পাখির মাথার কাছে এসে বসে পড়ল। মেয়েটার বক্ষে কোনো ওড়না নেই, ঢোলা টি শার্টের গলা বড় হওয়ার ফলস্বরূপ মেলি কোমর অংশটুকুর অধিকাংশই দৃশ্যমান। আবার শ্বাস প্রশ্বাসের সঙ্গে বিউটি বোনদের ওঠানামার গতি বেগে স্পষ্ট প্রকাশিতব্য। ওনার শ্বাস প্রশ্বাস ঘন ঘন ও ভারী ভারী হয়ে আসে। দেহের লোম কাটা দিয়ে দাঁড়িয়ে যায় ওর পাতলা কাঁথার ভিতরে। তিনি ঝটপট ঢুকে পড়েন। মেয়েটার নগ্ন পা ওনার পায়ে স্পর্শ লাগতে সমস্ত শরীরে বিদ্যুতের মতন ঝটকাই বয়ে গেল। ওনার গলদেশ শুকিয়ে এলো, মরুভূমির মতন খা খা লাগলো। শুকনো ঠোক গিলে ওর কোমল হাতটা স্পর্শ করেন। বেশ কয়েকটা চুমু এঁকে দেন হাতে, ললাটে, গালে। তারপর অধরের নিচে নিকোটিনের পোড়া অধরটি দিয়ে ছোঁয়াগুলি রেপটে দেন। সবশেষে খুব সাবধানে উষ্ঠগতের উপর শব্দ করেই বেশ খানিক সময় ধরে চুমু খান। এরপরে উদরে অংশে থেকে কাপড়টি সরিয়ে তিনি মুহূর্ত নিয়ে একটি চুমু এঁকে দেন। তারপর গলদেশের নিচাংশে ছোট্ট করে একটি চুমু খান। ধীরে ধীরে টি শার্টটি সতর্কতার সঙ্গে উঁচু করে উঠি অন্তর্বাসের ওপরে পর্বতের ন্যায় উঁচু নিচু কোমল অংশটুকুর উপরে পৌরশালী অধরটি মিশিয়ে ছোট্ট করে একটি চুমু খেয়ে এরপর তিনি থেমে পড়েন। কিয়ৎক্ষণ ওর নগ্ন বুকের মধ্যিখানে মুখটা গুজে রাখেন। মেয়েটা ঘুমের ভেতর মৃদু কম্পন মেরে উঠছে, নড়িচড়ে ফের ঘুমিয়ে পড়ে। এক অদ্ভুত শিহরণে ওনার পুরো শরীর উষ্ণ হয়ে উঠে। তিনি ওর টি শার্ট নামিয়ে নগ্ন বক্ষ মাঝ থেকে মুখখানি উঠিয়ে নেন। মেয়েটাকে এত কাছে পেয়ে ওকে আরো নিকটে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় ওনাকে উন্মাদ মাতাল বানিয়ে ফেলেছে। রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চকর অনুভূতির সমুদ্র জোয়ারে ঢেউ গর্জন তুলে উঠেছে। নিজের ভিতর থাকা পৈশাচিক শয়তানটি বলছে, ও তো তোরই, যা ছাপিয়ে পড়, নিজের স্বামিত্বের অধিকার আদায় করে। কিন্তু মন বল, হে পুরুষ, দেহ নয়, আগে নারী হৃদয় ছুঁতে হয়। যন্ত্রণায় মরে যাচ্ছেন তিনি, ভচ্চ পুচ্ছেন এত কাছে ওর, তিনি তবুও ওকে একটু গভীরভাবে ছুঁতে পারছেন না, স্পর্শ করতে পারছেন না। এর যে কষ্টদায়ক মুমূর্ষ যন্ত্রণাময় আর কি হতে পারে। এইদিকে মরণ যন্ত্রণা ছটফট করছেন তিনি, আর মেয়েটা গভীরতম নিদ্রায় গভীরতম নিদ্রায় ডুবে মরছে। নিজেকে এক মুহূর্ত কন্ট্রোল করার দুঃসাধ্য প্রয়াস। উঠে বসে পড়েন, কতক্ষণ থম মেরে বসে থাকেন। এরপরে ফের ওর পাশে শুয়ে পড়েন, ওর মাথাটা নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেন। কি যে পরিমাণ ওনার শান্তি লাগলো, ঠিক বোঝাতে পারবেন না কাউকে। এতদিনে সব যন্ত্রণা যেন এক নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। মেয়েটার মাথাটা ঠিক ওনার বুকের মধ্যেখানে, ওর দেহের সুবাস তিনি নাক ভরে টেনে শুষে নেন। এই সুবাসটি ওনার ভীষণ প্রিয়। কতদিন মিস করেছিলেন, পাননি। সেই সুবাসটুকু ঘ্রাণেন্দ্রিয় দিয়ে শুষে নেওয়ার সময় সুযোগ। মেয়েটার কোমল দেহের স্পর্শে ওনার ক্লান্তিময় শরীরটা প্রশান্তির ঢেউয়ে বয়ে গেল।
চিত্তের আগুন নিভে শান্ত হলো। আগামীকাল হয়তো সকাল হবে, কিন্তু মেয়েটা জানবেও না। তাকে অতি নিকটে পাওয়ার আকাঙ্ক্ষা, তাকে একটু দেখার তৃষ্ণা নিয়ে এক প্রেমিক পুরুষ রাতের আধার ছিঁড়ে জীবন বাজি রেখে এসেছিল শুধু একটু দেখতে, একটু ছুতে। পুরো রাতটা তিনি ওর বুকের ভেতরে নিয়েই কাটিয়েছেন। ফজরের আজান পড়তে তিনি উঠে গেলেন। ফাহিমাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখলেন মেয়েটা কাঠের পাটাতনের উপরে শুয়ে পড়েছে। ওনার ভীষণ মায়া লাগলো। আহারি, ওনার জন্য মেয়েটার এই অবস্থা। তিনি ওকে জাগালেন, আস্তে করে ডাকলেন, ফাহিমা। কে কে? আমি। ও আপনি ভাইয়া, আমি ভয় পাইয়ে গিয়েছিলাম। ভয় নেই, কেউ দেখেনি। তুমি আজ আমার অনেক বড় উপকার করলে, ধন্যবাদ তোমায়। এখন গিয়ে বিছানায় ঘুমাও, আমি চলে যাচ্ছি। নফ জানলা দিয়ে বেরিয়ে সুপারি গাছ পেয়ে নেমে গেল। ফাহিমা জানালা আটকে শুয়ে পড়ল। সকালে যখন পাখির ঘুম ভাঙলো তখন ফাহিমা গভীর ঘুমে তলিয়ে। মেয়েটাকে এত বেলা পর্যন্ত ঘুমাতে দেখে পাখির চোখ ললাটে ওঠার দশা। এখানে আসার পর ভোর 6টা থেকে 7টার মধ্যেই যে উঠে যেত, অথচ এখন বাজছে বেলা 9টা। তবুও সে মেয়েটার ওঠার নামগন্ধ নেই। বিছানা থেকে নামার আগ মুহূর্তে হঠাৎই ওর ঘ্রাণ ইন্দ্রিয় করা পারফিউমের ঝাঁঝালো তীব্র গন্ধ আসলো। এই গন্ধটা খুব ভালো করে ওর চেনা। সে দরজা জানলা খুলে আশপাশে তাকালো। নিজের কাপড় শুকলো, কাপড় থেকেই কড়া ঘ্রাণ আসছে। কোথায় সেই লোকটি? নেই। তাহলে তার রুম থেকে গন্ধ আসছে কেন? ওর কাপড় থেকে ঘ্রাণ আসছে কেন? গতকাল রাত্রে তো সে ঘুমের ওষুধ খেয়েছিল, যার কারণে হুঁশ ছিল না। তাহলে গন্ডগোল যা হওয়ার গতকালই হয়েছে। ফাইমার বেলা পর্যন্ত ঘুমানো, আর ওর রুমের থেকে কাপড় থেকে কড়া পারফিউমের ঘ্রাণ, সবটা বুঝতেই মস্তিষ্কে একটু টাইম নিল। ঠিকই তবে ধরে ফেললো এর পেছনে কার হাত রয়েছে। ওর রাগ চওড়া হলো ফাহিমার উপর গিয়ে। সে ফাহিমাকে টেনে তুলল। মেয়েটা কাঁচা ঘুমিয়ে ছুটে যাওয়ার ফলস্বরূপ মাথাটা ভো ভো করে ঘুরতে লাগলো। পাখির দিকে অস্পষ্ট ঘুম ঘুম ফোলা ফোলা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে? এভাবে টেনে উঠালে কেন? তুমি গতকাল রাতে ওই লোকটাকে রুমে ঢুকতে দিয়েছিলে? পাখির কথা শুনে ফাহিমার চোখের ঘুম হারাম হয়ে গেল। গলা শুকিয়ে গেল। সে আমতা আমতা করে সম্পূর্ণ বিষয়টি অস্বীকারই করল। পাখির ভীষণ খারাপ লাগলো। দৃষ্টি ঝাপসা হয়ে এলো, কষ্টে বুকটা মুচড়ে উঠল। তার কাছের মানুষগুলি কেন বারবার তার সঙ্গে প্রতারণা করে, বিশ্বাসঘাতকতা করে, অথচ সরল মনে সে সবাইকে বিশ্বাস করে বসে। আর তার বিনিময়ে সুন্দর করে ঠকতে হয় পাখিকে। কঠিনতম কঞ্চে বলল, কাল থেকে তুমি আমার রুমে আমার সঙ্গে আর শোবে না। ফাহিমা শুকনো চোখ গেল। পাখি বেরিয়ে গেল। ওর আম্মা সকালে উঠোনে ধান সিদ্ধ করেছে। ফাহিমা শুকনো চোখ গেল। পাখি বেরিয়ে গেল। ওর আম্মা সকালে উঠে ধান সিদ্ধ করেছে। পৌষের ধান শুকিয়ে রেখে দিয়েছিল। যখন কড়া গরম পড়বে, রোদের তাপ বাড়বে, তখন সিদ্ধ করে শুকো দিবে। ধান সিদ্ধ করা হলে স্বাধীনকে দিয়ে নিখিলের ছাদে পাঠিয়ে দিল। পাখিকে বসিয়ে রাখলো ছাদে ধানের কাছে। তিনি আবার বাড়ি গিয়ে রান্না বসাবেন। মুক্তি কলেজে গিয়েছে। পাখির আজ পরীক্ষা নেই, তবে পরদিন গণিত পরীক্ষা। এই জন্য খাতা কলম আর গণিত বই নিয়ে এসেছে। মুরগি কবুতর খেদানোর পাশাপাশি অঙ্ক করবে। উঁচু করে মাথার উপরে চুলগুলি মুড়িয়ে মুড়িয়ে তাতে কাঠি গুজিয়ে দিল। চোখের চশমা নাকের ডগা থেকে তুলে বেশ মনোযোগ দিয়ে অঙ্ক করছিল। আচমকা ওর মাথার উপর থেকে দলা মুচড়া করা এক টুকরো কাগজ এসে পড়ল। পাখি কাগজের টুকরোটা হাতে তুলে নিয়ে অবাক উস্কু নেত্রে আশপাশ তাকালো। নবদের বিল্ডিংয়ের দিকে নজর পড়তেই ওনাকে অর্ধনগ্ন অবস্থায় সিট আপ আর পুশ আপ করতেই দেখলো। পাখির চোখ কুচকে এলো। কাজটা তাহলে নিশ্চিত ওই বদমেশ লোকটার। সে পাত্তাই দিল না। মানুষের যখন লজ্জা শরম থাকে না, তখন তাদের দ্বারা সব কিছু সম্ভব। সে ফের অঙ্ক করায় পুরোপুরি মনোযোগী হলো। এবারও ফের ওর মাথার উপর দলা মুচড়ো করা এক টুকরো কাগজ এসে পড়ল। এবার সত্যি সত্যি ওর বিরক্ত লাগলো। একটা মানুষ এতটা খারাপ হয় কি করে? বিয়াত্তবির একটা সীমা আছে। পাখির রাগান্বিত মুখটা দেখে পুশ আপ দিতে দিতে তিনি মুচকি হাসেন। খেপেছে রে, খেপেছে, তার বাঘিনী খেপেছে। তিনি আরেকটি কাগজ টুকরো মারার জন্য যে উকি মারলেন, তার আগে ওনার ললাটে একটি ইটের টুকরো এসে ছুটে পড়ল। সঙ্গে সঙ্গে ললাট কেটে রক্ত বেরিয়ে এলো। তিনি মৃদু আর্তনাদ করে উঠলেন। আহ! নোভা নওয়াফের ঘর গোছানোর কাজ করছিল। ওনার আর্তনাদ শুনে হুড়মুড়িয়ে বেরিয়ে
আসে। ললাটে রক্তের দেখা উদ্বিগ্ন অন্তকরণে উৎকণ্ঠা নিয়ে দ্রুত ছুটে আসে। ওনার ললাটে আঘাতপ্রাপ্ত জায়গাটি শক্ত করে চেপে ধরে বলে। কি করে হলো এসব? নফ উত্তর দিল না। আর চোখে ধূসর গভীর মণিজোড়া নিয়ে নিখিলের ছাদের দিকে তাকালো। ঠান্ডা মাথায় তার কপাল ফাটিয়ে দিয়ে কি সুন্দর অঙ্ক করতে ব্যস্ত মেয়েটা, যেন সে কিচ্ছুই করেনি। ওর ভোলাফালা মুখটা দেখে লোক এটাই জানবে যে সে সম্পূর্ণ নির্দোষ। সত্যিকার ঘটনা একমাত্র তিনিই জানেন। তার ছোট্ট বিড়াল ছানাটা দিন দিন ভালোই ধূর্তমান হচ্ছে। নওয়াফ, কি হয়েছে? এত শব্দ করে চিৎকার করছো কেন? তোকে কতবার ডাকছি, শুনিসনি? খেয়াল করিনি। মন থাকে কই? পাশের বাসার ছাদে। নোভা শিউচিয়ে নিখিলদের ছাদে তাকালো। সেখানে পাখিকে দেখা গেল। এবার বুঝলো আসল কাহিনী কি। আপাতত সে ওনাকে ড্রেসিং করে দিল। এরপরে উকি মেরে নিখিলদের ছাদে দৃষ্টি নিয়ে ডাকলো। পাখি? মেলি রিনরিনের কণ্ঠস্বর শুনে খাতার উপর কলমের ভার ছেড়ে দিয়ে পাখি সরাসরি নফের মিনি ছাদের দিকে তাকায়। প্রত্যুত্তরে মৃদু হেসে উত্তর দিল, জি। আমাকে ডাকছেন? আজ পরীক্ষা নেই? না। আগামীকাল কি পরীক্ষা? গণিত। আচ্ছা, অঙ্ক করো। তোমায় ডিস্টার্ব করলাম। বিনিময়ে পাখি স্মিত হেসে অঙ্ক করায় মনোযোগী হলো। নফ দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিল আর উকি মেরে মেরে ক্ষণে ক্ষণে আর চোখে দেখছিল পাখিকে। হঠাৎ চেঁচিয়ে উঠল, ওই 4 চোখ ধান খাচ্ছে। ধান, সব ধান তো কবুতরে খেয়ে নিল। শেষে খাবে কি ধানের খোসা? পাখি এক নজর কবুতরের দিকে তাকিয়ে ফের অঙ্ক করায় মনোযোগী হলো। ইচ্ছে করে ওটাকে খেদাতে যায়নি। উনি না বললে ঠিকই ধা করত। মূল কথা, উনি যা বলবে তার ঠিক বিপরীতই উল্টোটাই করবে সে। তিনি অবশ্য এতে বিরক্ত হলো না। তবে ওকে জ্বালাতে ওনার বেশ লাগছে। মনে মনে মিটমিট করে হাসেন। ওকে শুনিয়ে শুনে গুনগুনিয়ে 2 লাইন গানও গাইলেন। মন যদি ভেঙে যায় যাক যাক, কিছু বলবো না। ওর মনে হলো উনি সরাসরি রীতিমতো ওকে ইফটিজিং করছেন। এ এক অসহ্য যন্ত্রণা। কপাল ফাটিয়ে রক্ত বের করে দিয়েছে। এরপরও এ বান্দা থামান বরঞ্চ বেশি বেশি করে জ্বালাচ্ছে। তিনি চাচ্ছেন ওকে রাগাতে, ওনার সঙ্গে ঝগড়া করতে, কিন্তু সে আত্মবোকা নয়। ওসব পাত্তাই দিল না, কানেই তুললো না। কেন কানে তুলবে? সে কে? কেউ না। এরই মধ্যে ফাঁদ সাড়ে ছাদে পাখির পাশে এসে দপ করে বসে পড়ল। ফুস করে দম ছেড়ে বলল, তুই এখানে? আমি তোকে খুঁজে খুঁজে হয়রান। এই নে নোটশিট, এখানে যা যা আছে সব কয়টি অঙ্ক খুব ভালো করে করবি। এই নিয়ম অনুসারে 4টাতে অন্তত থাকবে, আর যেগুলো দাগিয়ে দিয়েছি সেসব করিসই তো। গুড গার্ল। আগামীকাল ম্যাজিস্ট্রেট আসতে পারে, সাবধানে পরীক্ষা দিবি। কাল গার্ড খুব করা হবে, তবে ভয় পাস না। মনে সাহস রেখে যা যা পারবি সেই সব আগে দিবি। ঠিক আছে। তোর গালে এটা কি? জানি না, কোনো পোকামাকড় নাকি? তারা আমি দেখছি। হাত অতি সাবধানে ময়লাটি পাখির হাতে এনে দিল। পাখি হেসে ফেলল, এটা তো শুকনো চাম্বুল পাতা। ওদের দুজনের হাসি হাসি দৃশ্য ওনার ঠিক হজমই হলো না। ওনার দাম্ভিক চিপ শক্ত হয়ে আসে। বুকে কেউ যেন ধারক খঞ্জরি বসিয়ে দিয়েছে। ফাহাদ পাখিকে স্পর্শ করার অংশটুকু ওনার বুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলে উঠল। তিনি একটি টি-শার্ট পরে দ্রুত বেরিয়ে পড়লেন। আজ এই শালার একটি হ্যাস্তনাস্ত বিচার করেই ছাড়বেন। ওর আলুর দম ফাটাবে। হয়তো হাত ভাঙে, নয়তো পা ভাঙবে। এরই মধ্যে মুক্তি এলো। মুক্তিকে দেখেই পাখি বই খাতা নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নফ এসে ফাহাদ আর পাখিকে পেল না। ওদের না পেয়ে ওনার মাথাটা প্রতাপী কোথে ফেটেই যাওয়ার জোগাড়। এরই মধ্যে কেটে গেছে বেশ কিছুদিন। পাখির পরীক্ষা শেষ। আপাতত সে অবসরে আছে। তবে এই অবসর সময়টুকু সে বসে নেই। ঘরে বসে বিভিন্ন ধরনের কাজ শিখছে। খুব ভোরে তার ছোটমণি তাহিয়া ফোন করেছিলেন। নিখিল 2 দিন আগে ঢাকা গিয়েছিল। তার কাছে পাখির জন্য কিছু কসমেটিক্স আর 3 পিস পাঠিয়েছে। বলো সে যেন দুপুরের দিকে গিয়ে নিয়ে আসে। পাখি দুপুরের পর নিখিলদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। গায়ে ওর বেগুনি রঙের একটি স্কার্টের সঙ্গে ধূসর রঙের লেডিস টি-শার্ট, গলায় স্কার্ফ ঝুলিয়ে কচ্ছপের গতিতে এগিয়ে চলো। ওই বাড়িতে গিয়ে দেখলো মহা ধুমধাম আয়োজন চলছে। নোভা, সিমরান, সুচি, আবুল স্যার আর নফের লাঞ্চ দেওয়া ছিল। সকলে এসেছে, শুধু ওই লোকটাকেই দেখা গেল না। সে
বেচারি অসময় গিয়ে বিপাকেই পড়লো। ভাবলো ছটপট তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবে। এদিকে এসে শুনলো নিখিল দোকানে আছে, এখনো আসেনি বাড়িতে, তবে আসতে সময় লাগবে না, পথে আছে বলল। পাখি খানিকটা সময় বসে থেকে এরপরে কোমরে ওনা বেঁধে কামরাঙ্গা গাছে উঠে বসলো। পাকা পাকা কামরাঙ্গা দেখে সে কিছুতে লোভ সামলাতে পারছিল না। পাখিকে গাছে উঠতে দেখে আবুল স্যার ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ফিরোনাচে হাসতে হাসতে বললেন, এই যে ছোট পাখি, সব কামরাঙ্গা তুমি একা খেও না কেমন, আমাদের জন্য কিছু অবশিষ্ট রেখো, ঠিক আছে? স্যার আপনি কামরাঙ্গা খাবেন? দিলে মন্দ হতো না। আচ্ছা, কামরাঙ্গার স্বাদ কেমন? বাড়ির মালিকের মতন। পাখির কথা মাথা মুন্ডু আবুল স্যার কিছুই বুঝলো না। এর মধ্যে পাখি গাছ থেকে দপ করে লাফ দিয়ে নিচে বসে পড়লো। আবুল স্যার আকস্মাৎ ভয় পেয়ে দ্রুত পিছপা হন, বুকে অবিলম্বে থুতু ছিটা। বাপ রে বাপ, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলে, আরেকটি হলে দেহ থেকে রুহটাই বেরিয়ে যেত। নফ এসে পড়েছিল ঠিক ওই সময়ে যখন পাখি কামরাঙ্গা গাছ হতে লাফ মেরেছিল। নফের থেকে ঠিক এক হাত দূরতে গিয়ে পাখি পড়েছে। তিনি সচেতনমূলক তীক্ষ্ণ দৃষ্টিজোড়া নিয়ে ওর পুরো দেহে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন, মেয়েটা ঠিক আছে না, অথবা কোথাও আঘাত পেল কিনা। ওকে কুটুরের সম্মুখে ঠিকঠাক দেখে ওর তার ভিতরে বিচলতা ও অস্থিরতা খানিকটা কম আসে। ঘটনাটি যদিও অপ্রত্যাশিত ছিল, তবুও পাখি নিজেকে সামনে নিল। ধুলোবালি ছেড়ে উঠে দাঁড়িয়ে মুখে বিজয়ের মতন হাসি জুড়ে দিয়ে আবুল স্যারের দিকে চেয়ে চটপটে গলায় পড়ল, এই নিন স্যার আপনার কামরাঙ্গা, নিজেই এবার খেয়ে দেখুন স্বাদ কেমন। মুখে এক কামড় দিয়ে আবুল স্যার প্রশংসা পঞ্চমুখ। বাহ, স্বাদ কিন্তু চমৎকার। পাখি বিনিময় হাসলো। নফ ওর পা থেকে মাথা পর্যন্ত দৃষ্টিপাত করে ঘুরে ঘরে ঢুকে গেল। পাখি দপদপ করে শব্দ করে রান্না করে ঢুকে গুঁড়ো মরিচের সঙ্গে লবণ ও সরিষার তেল মাখিয়ে বৈঠকখানায় বসে পা ঝুলিয়ে ঝুলিয়ে কামরাঙ্গায় খাচ্ছিল। হঠাৎ সে টের পেল তার ঘাড়ের পেছনে দ্বিতীয় ব্যক্তির আগমন। ওনার গরম গরম উষ্ণ নিঃশ্বাস পড়ছে ওর ঘাড়ে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় বুঝতে আর বাকি নেই পেছনকার উপস্থিতি। ওনাকে সম্পূর্ণ অবজ্ঞ করে সে আচমকায় বৈঠকখানা থেকে দুরন্ত কদমে লাফ মেরে দ্রুত হাতের বাম পাশে আম গাছের নিচেই গেল। দেখলো সেখানে একটি টিয়া পাখি পা ভেঙে যন্ত্রণা ছটফট করছে। সে দুহাত বাড়িয়ে আদুরে হাতে টিয়া পাখিটিকে নিয়ে এলো। গায়ে ময়লা লেগে আছে। সবার প্রথমে কলপারে থেকে সেটাকে গোসল করিয়ে এনে টিয়া পাখিটিকে সে শুকনো কাপড় দিয়ে বেশ যত্ন সহকারে মুছিয়ে দিল। এরই মধ্যে নিখিল এসে পড়ল। পাখিকে মনোযোগ সহকারে টিয়া পাখির সেবা যত্ন করতে দেখে মৃদু হাসল। এটাকে দেখছি মানুষ বানিয়ে ছাড়বি। পাখি চমকে উঠল। পরবর্তীতে নিখিলকে দেখে নিজেকে সামনে নিল। তুমি মানুষকে তো পিটিয়েও মানুষ করা যায় না, দেখি টিয়া পাখিকে সেবা যত্ন দিয়ে পোষা মানিয়ে মানুষ করতে পারি কিনা। নিখিল ভাই, ওই লোহার খাঁচাটা তোমার লাগবে। আপাতত লাগছে না, তোর লাগলে নিয়ে যা। ঠিক আছে। পাখি লোহার খাঁচাটি এনে ভেতরে শুকনো চট বিছিয়ে দিয়ে এর উপরে খড়কুটো ছড়িয়ে দিল। এরপরে মচকানো লতা এনে টিয়া পাখির পা পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দিয়ে একটি কামরাঙ্গা এগিয়ে দিল। কোমল স্নেহ ভরা আদুরে হাত বুলিয়ে সে বল, নেখা, পেট ভরে খেয়ে নে। আমার নিঃসঙ্গ জীবনে একমাত্র দুঃখের সঙ্গী হতে তুই চলে এলি। আজ থেকে তুই আমার বন্ধু। আচ্ছা, তোর নাম কি দেয়া যায় বলতো? পেয়েছি, তোর নাম হলো সুখ, আর আমার নাম হলো পাখি। দুটো মিলিয়ে সুখ পাখি। আজ থেকে আমরা দুজন সুখ পাখি। হঠাৎ টিয়া পাখিটি বলে উঠল। এরই মধ্যে ওমা, এটা দেখে আবার কথা বলতে পারে। কারো পোষ করা পাখি হবে হয়তো, ভুলবশত চলে এসেছে। যদি এমন কেউ আসে সে দিয়ে দিবে। ঘর থেকে বেরিয়ে ফের নিখিল এলো। পাখিকে ডেকে ঘরে নিল, যেখানে নফ নোভা সহ সকলে উপস্থিত। সেখানে পাখি ওনাদের কাছে বসলো না, সে সরাসরি খাটের উপর গিয়ে বসলো। নিখিল ব্যাগ এনে পাখির দিকে কতগুলি শপিং ব্যাগ এগিয়ে দেয়। পাখি প্রথম শপিং ব্যাগটি খুলে দেখে মেরুন রঙের একটা 3 পিস, খুব সুন্দর করে কাজ করা। সে লোভ সামলাতে পারল না। সামনে কারা বসেছে তাও গ্রাহ্য করলো না। 3 পিসের ওড়না খুলে মেরুন রঙের ওড়নাটি মাথায় দিয়ে নিখিলের দিকে ইশারা করে ফিরোনাচি জিজ্ঞেস করলো, কেমন? নিখিলের পিছনে নফ ছিল। মেয়েটার উজ্জ্বল শ্যামবন্ধের মুখটা মেরুন রংটি চমৎকার বানিয়েছে।
ফুটন্ত গোলাপের মতন মুখটা ফুটে আছে। ওনার মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, মাশাল্লাহ, চমৎকার। নিখিল ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি। সুন্দর, তবে ওইটা তোর নয় পাখি, ওটা ইচ্ছেকে দিয়েছে তাহিয়া খালামণি। পাখির মুখটা নিমিষের মধ্যে মলিন হয়ে এলো। নওয়াফের বুক কেমন মোচড় দিয়ে উঠলো ওর অতটুকু ছোট্ট মুখটি দেখে। তোর ভালো লাগলে রেখে দে, ইচ্ছে অন্য একটি নিয়ে নেবে নে। দূর লাগবে না আমার। নে তো। নিখিল ভাই, নিজেরটা দেখতে হাজার অসুন্দর হলেও সেটা নিজেরই, অন্যেরটা সুন্দর হলেও সেটা অন্যের। এতে তাতে নজর দেওয়াও পাপ। নিজের স্বার্থের জন্য অন্যের জিনিসের ওপর হস্তক্ষেপ করা মোটেও উচিত নয়। অতঃপর অল্পতেই সন্তুষ্টি থাকা উচিত। আর তাছাড়া যিনি আমার জন্য এসব পাঠিয়েছেন, তুমি তো জানো তার কাছে আমি কতটা গুরুত্বপূর্ণ, তার সন্তানের চেয়েও বেশি। সে শুধু আমার মনি নয়, আমার দ্বিতীয় আম্মা। আমার আম্মার চেয়েও ওনার ভালোবাসা আমি বেশি পেয়েছি। সেই তিনি আমাকে যেটা পছন্দ করে দিয়েছেন, আমি সেটাই নিব। নিখিল ব্যাগ খুলে আরেকটি শপিং ব্যাগ দিল। এটা মনি তাকে স্পেশাল ভাবে দিয়েছে। পাখি সামান্যতম খুললো, দেখলো ভেতরে একটি সুন্দর শাড়ি, খুব সফট, কালারটাও সুন্দর। ওর নিজের ব্যাগগুলো গুছিয়ে নিয়ে পাখি চলেই যাচ্ছিল। আচমকা ওর মনে পড়লো ওনাদের টেবিলের উপর সে তার চশমা রেখে এসেছে। পিছু ঘুরে টেবিলের কাছাকাছি আসতে হঠাৎ পাখির পায়ের কাছে নওয়াফের আইফোনটি ছিটকে পড়ে গেল। পাখি চশমা নিয়ে ছুটেই যাচ্ছিল, দুরন্ত পায়ে লাথি কে আচমকা মোবাইলটি গিয়ে বৈঠকখানার সিঁড়ির উপর ছিটকে গিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে ডিসপ্লে ভেঙে চৌচির। এক ঝলক মোবাইলটির দিকে নওয়াফ অসহায় চোখে তাকিয়ে আরেকবার পাখির দিকে তাকায়। মেয়েটা হতভম্ব হয়ে আছে, তবে সেসব নিয়ে ভাবলো না। সুখ পাখির খাঁচা টেনে দ্রুত সে রাস্তার দিকে ছুটেই গেল। নওয়াফ স্পষ্ট বুঝলো কাজটা মেয়েটা ইচ্ছাকৃতভাবে করেছে, সেটা স্পষ্ট। তিনি দেখেছেন পাখিকে ইচ্ছে করে মোবাইলটির উপর লাথি দিতে। এর মেন কারণ ছিল মোবাইলটিতে যখন নিচে পড়েছিল, মোবাইলের লক স্ক্রিনে পাখির ইউনিফর্ম পরা একটি ছবি ভেসে উঠেছিল। তার জন্যই মেয়েটা স্বেচ্ছায় মোবাইলটিকে লাথি মেরে ডিসপ্লে ভেঙে দিয়েছে। কিন্তু মেয়েটা কি আদৌ জানে মোবাইল ভাঙলে কি ওনার মন থেকে ওর নাম চিরতরে মুছে ফেলতে পারবে? এত সহজ মুছেও নয়। তাছাড়া শুধু একটা মোবাইল কি তার? ল্যাপটপেও ওর অসংখ্য ছবি আছে। তাদের ভেতরে এমনও ছবি আছে যেখানে মেয়েটা অর্ধনগ্ন হয়ে ওনার সঙ্গে ঘুমতো। দুজনে ঘনিষ্ঠ মুহূর্তের হাজার হাজার ছবি আছে, তার একাংশ ওর জানা নেই, ওর অজান্তেই তোলা। পাখি মেইন রাস্তায় যখন উঠলো, স্বাধীনকে দেখলো সাইকেল নিয়ে হেঁটে যেতে। সে গলা ছেড়ে ডাকলো, স্বাধীন দাঁড়া। তুই এখানে কেন? সঙ্গে এটা কে? এই টিয়া পাখিটিকে আবার কোথায় পেলে? চুরি করেছি। এবার চল তো। চুন্নি একটা সভ্য, ওর নাম সুখ। ও মা, এটা দেখি আবার কথাও কইতে পারে। সুখ বলে ডাকবি। এতদিন আমাকে একটাই জ্বালাতো, এখন সঙ্গে ঝগড়া করতে আরেকটাকেও নিয়ে এসেছে। তোর সমস্যা কি? আমার আবার কি? তাহলে চুপ থাক। পরদিন খুব ভোরে রাস্তায় মাথায় রমিজকে ডেকেছে পাখি। লম্বা বড় একটি ওষুধের কার্টন বক্স প্যাকেটিং করে নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। রমিজ আসতে সে পাখিকে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, কোনো জরুরি প্রয়োজন ছিল কি? এত সকালে ডাকলেন যে? রমিজ ভাই, আপনাকে আমি বড় ভাইয়ের চোখে দেখি, তাই বলছি দ্বিতীয়বার আপনার মুখে ভাবি শব্দটি যেন উচ্চারিত না হয়। এসব আমার আত্মসম্মানে লাগে। আমাকে যেন উপহাস করে বিদ্রূপ করা হয়। আর ডাকবে না ওই নামে, তার ফলাফল কিন্তু ভালো হবে না। কিন্তু তাই বলে এখানে আপনার ভাইয়ের দেয়ার কিছু উপহার সমগ্র জিনিসপত্র আমার কাছে ছিল। যে মানুষটাই আমার আর এখন নেই, তার এসব জিনিসপত্র রেখে আমি কি করব? এসব তিনি আমাকে এক সময়ে দিয়েছিলেন। আপনি ওনার কাছে নিজের দায়িত্বে এসব পৌঁছে দেবেন। ওনার যা যা ছিল সব ওনাকে আমি পাই টু পাই হিসাব করে বুঝিয়ে দিয়েছি। আর এক বিন্দু ওনার কোনো সুতাও নেই আমার কাছে। এরপর যেন উনি আমাকে ডিস্টার্ব করতে না আসে, তাহলে তার ফল ভালো হবে না। আমি কিন্তু কঠোর হব, আর আমি আইনি পদক্ষেপ নিতেও বাধ্য হব। রমিজের কানে ব্লুটুথ ছিল, ফোনে নওয়াফের সঙ্গে কানেকশন ছিল। আসার সময় সে নওয়াফকে বলে এসেছে পাখি তাকে ফোন করে ডেকেছে, তাই নওয়াফ আগে থেকেই রমিজের ফোনের সঙ্গে তার ফোনের কানেকশন করে দিয়ে রেখেছে, যাতে করে পাখির সব কথা তিনি শুনতে পান।
রমিজকে নওয়াব ওপাশ থেকে বলতে বলল, জিজ্ঞেস করো তো কি অপরাধে আইনি পদক্ষেপ নিবে। ভাবি কি অপরাধে ভাইয়ের বিরুদ্ধে আইনের পদক্ষেপ নেবেন? রমিজের কথা শুনে পাখির ছোট রহস্যময় হাসি ফুটে ওঠে। ধীরুজে ধীরুজে এক পা করে রমিজের দিকে এসে এগিয়ে আসে। রমিজ ভয় ভয় চোখে পাখির দিকে তাকায়। আসলে পাখি কি করতে চাইছে ঠিক রমিজের মাথায় ঢুকছে না। রমিজের সন্নিকটে এসে সে রমিজের কর্ণ থেকে ব্লুটুথটা ছো মেরে খুলে নিয়ে ফিসফিস করে ব্লুটুথের সামনে মুখটা নিয়ে বলে উঠল, কাপুরুষ কোথাকার, এরা লোক সমাজে মুখ দেখায় কিভাবে? এসব কাপুরুষদের গলায় হাড়ি বেঁধে জলে ডুবে মরা উচিত। আজ এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেই সকালে উঠেছে সে। ফজরের নামাজের পর সে আর নিদ্রায় যায়নি। সকাল থেকে তার পেটে এই অবধি কিচ্ছুই পড়েনি। চিন্তায় মুখ এতখানি শুকনো হয়ে আছে। পরীক্ষার ফল আজ স্কুল থেকে ঘোষণা করা হবে, তবে তার আগে ইন্টারনেট থেকে জানা যাবে। পাখি মন স্থির করলো সে ইন্টারনেট থেকে নয়, সরাসরি স্কুল থেকে জেনে আসবে এবং নিজ চোখে নিজের নম্বর দেখে আসবে। স্কুলের ফলাফল হাতে পেয়ে নোট করে ফলাফল টানতে টানতে দুপুরে 1-2 বাজবে তা শিওর। সে 11টার দিকে গোসল করে বেরিয়ে পড়লো। প্রায় 3 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে সেই মুহূর্ত এলো। স্কুলের পিয়ন কাকা লাইব্রেরির সামনে বিরাট একটি রেজাল্ট শিটের পোস্টার টানিয়ে দিল। পাখি লম্বা ভিড় ঠেলে নিজের রেজিস্ট্রেশনের নাম্বার দেখে ফলাফলটা দেখলো। ফলাফল দেখার পর রীতিমতন ওর হাত পা কাঁপছে। দৃষ্টি দুটি ঝাপসা হয়ে এলো। অবরুদ্ধ পা দুটি টেনে স্কুল থেকে বেরিয়ে একটু বাজারে গেল। বাজার থেকে সরাসরি গাবতলী গেল। সেখানে ফাহাদ স্যারকে পাওয়া গেল না। এরপরে সে কাজিরহাট ফিরে এলো। বাড়ি আসার আগে নিখিলদের বাড়িতে গেল। নিখিলদের বাড়ির চৌকাঠে ঢুকতে সবার প্রথমে ফাহাদ স্যারকে চোখে পড়ল। ওনাকে দেখে পাখি আর চোখের পানি সামলাতে পারল না। আবেগে ওনার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। পাখির এহেন আচরণে ফাহাদ পুরোদমে হতভম্ব হয়ে পড়ল। সামনে নিখিল, ইচ্ছে, মুস্কান উপস্থিত। সকলের সামনেতম ভরকালো তন্মধ্যে সদর দরজার লম্বাটে একটি ছায়া মূর্তি দেখা গেল। ওনাকে নিখিল কিছুক্ষণ আগে ফোন করেছিল এখানে আসতে। তখন পাখি ছিল না। ওনার বলিষ্ঠ হাত দুটি ক্রোধে মুষ্টিবদ্ধ হয়ে এলো রাগে ক্ষোভে। আর ভেতরে ঢুকলেনই না। বৈঠকখানার সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে রইলেন। বুকের ভেতরে ওনার প্রতাপী আগুন জ্বলছে, নিপছে। পাখি অত শত খেয়াল করেনি। সে আবেগে উত্তেজনায় নিজেকে কন্ট্রোল করতে পারেনি। শরীরে এখনো বেদরেই কাঁপছে। ফাহাদ নফের শক্ত আদলটি এক পলক দেখে পাখিকে ছাড়িয়ে নিয়ে নিল নিজের থেকে। এরপরে হাঁটু ভেঙে ওর সামনে বসে পড়লেন। দু চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, এই পাখি বোকার মতো কাঁদছিস কেন? ফলাফল কি ভালো হয়নি? ওনার কথা শুনে পাখি নিজের কোমর ধরে গা দুলে আচমকে খিলখিলি হেসে উঠল। ওর একবার কান্না করা আরেকবার হেসে ফেলা নিয়ে সকলে ভয়ঙ্কর বিভ্রমের মধ্যে গিয়ে পড়ল। নিখিল উদ্বিগ্ন চিত্তে বলল, অত ভয় দেখাস না পাখি, এমনিতেই চিন্তায় আছি। তার উপর তোর হাসি কান্না একসঙ্গে দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। সত্যি করে বলতো তোর কি হয়েছে? পরীক্ষার রেজাল্ট কি ভালো হয়নি? পাখি ফাহাদ স্যারের দিকে গভীর নজরে এক পলক তাকিয়ে দেখে তিনি ভীষণ দুশ্চিন্তায় ভুগছেন। পাখির চেয়ে ওনার চিন্তা যেন একটু বেশি। অবশ্য চিন্তা হওয়ারই কথা। এত কষ্ট করে পরিশ্রম করে গাবতলী থেকে এসে পড়িয়েছেন তিনি। ফলাফল খারাপ হলে তার সব পরিশ্রম বৃথা যাবে। পাখি ওনার চিন্তিত মুখটি দেখে 2 হাত দিয়ে গাল টেনে হাসল। আরে বোকা ছেলে, ভয় পাচ্ছ কেন? তুমি কি করে ভাবলে ফাহাদ ভাইয়া তোমার এত কষ্ট পরিশ্রমের ফল আমি বৃথা যেতে দিব? তার মানে তুই পাশ করেছিস? শুধু পাশ নয়, মাত্র 4-এর জন্য A+টি মিস করলাম। তার মানে 4.96 তোর পয়েন্ট? তুমি খুশি হওনি? খুশি মানে প্রচুর খুশি হয়েছি। এত ভালো রেজাল্ট করেছিস। মিষ্টি কই? দাঁড়া, আমি মিষ্টি নিয়ে আসছি। তোমার মিষ্টি আনার দরকার নেই, আমি নিজেই মিষ্টি এনেছি। গাবতলী গিয়েছিলাম, ভেবেছি খুশির খবরটি সবার প্রথমে তোমাকে দিব, কিন্তু তোমাকে গাবতলী গিয়ে পেলাম না। পাখি একটি মিষ্টির অর্ধেক ফাহাদ আর অর্ধেক নিখিলকে খাইয়ে দিল। আমার শুধু একটা ভাই না বুঝলা, আরো 2টো ভাই আছে। সে 2জন হলে তোমরা 2জন। আমার মোট 3টে ভাই। সেই 3টে ভাই থাকতে আমার আবার চিন্তা কিসের? পাখির কথা শুনে নিখিলের ভীষণ ভালো লাগলো। কি সরল মেয়েটা। সে মন খুলে পাখির মাথায় হাত রেখে দোয়া করে দিল। যা, ভাই বোনকে দোয়া করে দিল।
বোনের ছোট বড় সব স্বপ্ন যেন পূরণ হয়। পাখি বিনিময়ে হাসলো ইচ্ছের ফ্যাকাশে মলিন মুখটা দেখে। পাখি জিজ্ঞেস করলো, ওর মুখ মলিন কেন? ও 2 সাবজেক্টে খারাপ করেছে, গণিত আর রসায়নে। এজন্য ফাহাদকে ডেকেছিলাম, ওর সঙ্গে সুপরামর্শ করে বোর্ড চ্যালেঞ্জ করবে। আমাদের পাখি আর ছোট নেই, এখন সে কলেজে উঠবে, তারপরে ভার্সিটিতে। কোনো সাবজেক্ট নিয়ে পড়বি? মানবিক। মানবিক? ইন্টার শেষ করার পর ল নিয়ে ইনশাল্লাহ পড়ার ইচ্ছে আছে, তাই মানবিক নিয়েই আপাতত পড়তে চাই। আমার আব্বার অনেক ইচ্ছে ছিল আমাকে ব্যারিস্টার পড়ানোর, তাই তার স্বপ্নটি আজ থেকে আমার স্বপ্ন হয়ে থাক। ভালো আইডিয়া, আমি তোর সঙ্গে সহমত। আচ্ছা তোমরা থাকো, আমি এখন একটু নানু বাড়ি যাব। নানু বলেছে রেজাল্টের খবর যেন তাকে জানাই। আচ্ছা। পাখি বের হওয়ার সময় বৈঠকানের সামনে এসে নওয়াফের সঙ্গে আচমকা চোখাচোখি হলো। প্রথমবার ভুলে চোখ পড়লো, দ্বিতীয়বার ওই লোকটার দিকে আর ফিরেও তাকালো না। শক্ত আদলে কেবল ওনার পাশ কাটিয়ে বেরিয়ে গেল পাখি। যেতেই ফাহাদ বলল, এই মেয়েটাকে দেখবি ভবিষ্যতে বড় কিছু হবে, অনেক ভালো কিছু করবে। ওর ভিতর তেমন ট্যালেন্ট আছে। আমি যেই 2-2.5 মাস ওকে পড়িয়েছি, দেখছি ওর ভিতরে দারুণ প্রতিভা। যদিও শুনেছি আগে ভালো স্টুডেন্ট ছিল না, তবুও বর্তমানে তো ভালো হয়েছে। মানুষ কখন কিভাবে পরিবর্তন হবে তা বলা কারোর যায় না। দাঁড়াও। নফের ডাক শুনে গতিপন্থীর মধ্যে ফাঁদ থেমে গেল। নফ হেঁটে গিয়ে আচমকা ফাঁদের মুখের উপর পৌরুষালী 5 আঙ্গুল বসিয়ে দিল। ওনার বিক্ষুব্ধ উগ্র আচরণ দেখে ফাঁদ নিখিল স্তব্ধ বিস্মিত হয়ে গেল। সে বেচারা বুঝলই না তার অপরাধটা কি। ওদের বিস্ময় বাড়িয়ে দিয়ে তিনি ফের আক্রমণ করতে ছুটে যান। এই চটটি ওকে স্পর্শ করার জন্য। তোকে বারবার বলেছি না ওকে স্পর্শ করবি না তুই, তবুও কেন করিস? হ্যাঁ, একদম জানে মেরে দিব। নিখিল এসে নবকে পেছন থেকে আঁকড়ে ধরল, ফের যেন ফাদের উপর আক্রমণ করতে না পারে। তাই বলে আমার কলিজা স্পর্শ করার অধিকার ওকে আমি দেইনি। ওরে বারবার বলেছি ও যেন দ্বিতীয়বার আমার চোখের সামনে না পড়ে। তারপরেও কেন তুই আমার সামনে বসে ওকে স্পর্শ করিস, ওর গাল ধরিস? সেদিন ছাদে বসেও ধরেছিস, আমি দেখিনি বুঝেছিস? দিন দিন তোর স্পর্ধা বেড়ে গেছে। আজকে ওকে আমি খুন করে ফেলবো। ছাড় নিখিল, আমাকে ছেড়ে দে। নিখিলদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নফ ফের ফাহাদের উপর ঝাঁপিয়ে পড়লো, ঘুষি দিয়ে ফাহাদের নাক ফাটিয়ে ফেলল। ফাহাদ নাকে হাত দিয়ে হতভম্ব হয়ে পড়ল। দেখলো নাক বেয়ে রক্ত পড়ছে। এবার তার রাগ লাগলো, প্রচুর রাগ। সে চেঁচিয়ে উঠল, এতই যখন ভালোবাসতেন তাহলে ওর জীবনটা নাটকীয় করলেন কেন? ওকে রেখে নিজের পরিবারের পছন্দের মতন মেয়েকে বিয়ে করলেন কেন? আজ যখন দেখলেন ও আপনাকে অবহেলা করছে, তখন যত প্রেম উতলে পড়ছে। নরক তো বানিয়ে দিয়েছেন ওর লাইফটাকে, আপনি জীবন্ত লাশ বানিয়ে দিয়েছেন ওকে। যেই মেয়েটা এখন একটু শক্ত হয়ে বাঁচতে চাচ্ছে, তখন ওকে আবার ভেঙে চুরে দিতে উঠে পড়ে লেগেছেন। আমার কি মনে হয় জানেন, আপনি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ নন, পুরাই সাইকো একটা। নিজের ক্ষমতা ধরে সবার উপর জোর খাটাচ্ছেন। সব সমস্যায় গুরু আপনি। আপনার জন্য আপনি নিজেই ভুগবেন, সেখানে অন্য কাউকে দোষারোপ করছেন কেন? যাকে ভালোবাসা যায় তাকে 1000 মাইল দূরে বসেও তার স্মৃতি ধরে ভালোবাসা যায়। আমার তো মনে হয় আপনি কখনো ওকে ভালোই বাসেননি। যদি ভালোবাসতেন তাহলে মেয়েটাকে এমন অসহায় করে মাঝপথে ছেড়ে যেতে পারতেন না। আর এখন যেই দেখছেন ও আপনাকে অ্যাভয়েড করছে, পাত্তা দিচ্ছে না, আপনাকে গুরুত্ব দিচ্ছে না, তখন আপনার যত নয়া প্রেম নাড়া দিয়ে জেগে উঠেছে, এসব আগে কই ছিল? হ্যাঁ, মেন ভিলেন তো আপনি। হ্যাঁ, মেন ভিলেন আপনি। নফ নিখিলকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সাপের মতন হিসিয়ে রাখতে রাখতে ফুসফুস করে ফের ফাহাদকে আঘাত করতেই এগিয়ে গেল। ফাহাদের শরীরে আঘাত করার আগেই একটি হাত এসে নফের হাতটি ছো মেরে ধরে ফেলল। নফ হাতের মালিকটির দিকে বিস্মিত নজরে চেয়ে দেখলো তার সামনে স্বয়ং কাজল রেখা দাঁড়িয়ে আছে। নফের দিকে কড়া চোখে তাকিয়ে ফাহাদকে বললেন তিনি, তুমি যাও বাবা, এসব ব্যাপারে ঢুকো না, আমাকে বুঝতে দাও। ফাহাদ এক পলক নওয়াফের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। কাজল রেখা নওয়াফের দিকে শীতল দৃষ্টিজোড়া নামিয়ে নিয়ে বললেন, কেন এমন পাগলামি করছো? সময়ের কাজ সময়ে করতে পারোনি, সময় ফুরাবার পরে করলে লাভ কি?
থাকতে গুরুত্ব বুঝুনি, এখন গুরুত্ব দিতে গেলে শেষরামি উপাধি পেতে হবে। তার চেয়ে বরং দূরে থাকো, এতেই তোমার মঙ্গল। নওয়াব আত্মসমর্পণের ভঙ্গিমায় কাজল রেখার পায়ের কাছে হাঁটু ভেঙে নত দৃষ্টিতে দপ করে বসে পড়ল। ওনার চোখ থেকে চুপ চুপ করে এক ফোঁটা জল জমিনে গড়িয়ে পড়ল। হাত জোড়া আকুতি মিনতি ভরা কণ্ঠে অনুরোধ করল, প্লিজ ওকে আমায় দিয়ে দেন। আমার আর কিছুই চাই না আপনার কাছে। আপনি শুধু একবার বললেই ও আপনার কথা শুনবে। আমি জুলুমকারী নই নওয়াব, না স্বৈরাচারকারী। আমার সন্তানের ওপর বোঝা চাপিয়ে দেওয়া আমার কর্ম নয়। সে এখন বড় হয়ে গিয়েছে আর ছোট নেই। নিজের ভালো মন্দ বুঝার বয়স হয়েছে। এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে। আর তাছাড়া আমি তো বলছি, ও তোমার কাছে যেতে চাইলে আমি বাধা দেব না। আপনি খুব ভালো করে জানেন ও আর আমার নিয়ন্ত্রণে নেই, এখন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাহিরে। সেজন্য সব ভার ওর উপর ছেড়ে দিচ্ছেন। কোনো ব্যাপার না, আমার শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্তেও ও আমার ছিল এবং আমারই থাকবে। পৃথিবীর কোনো পুরুষের স্পর্শ ওর শরীরে আমি পড়তে দিব না। যেটা নওয়াফের সেটা আমি নওয়াফেরই থাকবে, আর বাকিটা ভাগ্যের উপর ছেড়ে দিলাম। মুলাদি লঞ্চ ঘাটে ঘাট দেয় ভোর 4টা কি 5টার দিকে। সেই ক্ষেত্রে লঞ্চ যাত্রীরা প্রত্যুষ 5টা থেকেই বের হতে হতে 6টা-7টা পর্যন্ত বাজিয়ে ছাড়ে। কেউ কেউ আবার কেবিন ছেড়ে 8টায় বের হয়। কিন্তু নওফরা যখন কেবিন থেকে বের হলো, বেলা গড়িয়ে তখন 8:30। গত 1 মাস আগে ওনার আম্মি ফাতিহা নূর চেকআপের জন্য তারা ঢাকা এসেছিলেন। সঙ্গে সিমরান আর নোভাও ছিল। গতকাল বিকেলে তারা বরিশাল লঞ্চের উন্নত মানের কেবিন দেখে লঞ্চে উঠেছিল। আজ সকালে মুলাদি এসে নেমেছে। নওয়াব পারত নিজের BMW গাড়িতে করে ওনার আম্মিকে বাই রোডে দিয়ে নিয়ে আসতে, কিন্তু ওনার আম্মি গাড়ি পথে বেশিক্ষণ স্থায়ী থাকতে পারেন না। ফাতিহা নূর খোলামেলা জায়গা থাকতে পছন্দ করে। লঞ্চ ঘাটে যদিও বাড়ি থেকে গাড়ি পাঠানো হয়েছিল ফাতিহা নূর বাদশাতে, তিনি অটোতে করে বাড়ি ফিরবেন। অমন এসি গাড়িতে করে বাড়ি পৌঁছাতে তার ভালো লাগে না, মোটেও ইচ্ছে করে না। প্রাকৃতির বাতাস তিনি মুখ ভরে শুষে নিয়ে অটোতে করে যেতে চান। কি আর করার, ঘাটে তখন কোনো অটোই নেই। একটি অটো পাওয়া গিয়েছে, সেটার মধ্যে যাত্রী একজন আছে। রিজার্ভ নেওয়া যাবে না। অটোওয়ালার সঙ্গে কথা হলো, তিনি জানান এই একজন যাত্রী নিয়ে কোনো রকম সমস্যা পোহাতে হবে না, এই যাত্রী কাজিরাট নামবে। নওফার বাধা দিল না। সিমরান আর নোভা পেছনের সিটে উঠে বসে পড়ল। মাঝখানে ফাতিহা নূরকে বসিয়ে দিল। তিনি একটু ক্লান্ত, দৃষ্টির জন্য নিভু, শরীর অধিকতর দুর্বল। বেশি জার্নি তিনি সহ্য করতে পারেন না। মাথাটা নোভার কাঁধে হেলিয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে নিলে নওয়াব অটোওয়ালার সামনে সিটে গিয়ে উঠে বসে পড়ল। পিছু ঘুরে গলা ছেড়ে নোভাকে সতর্ক করে বলল, আম্মিকে দুজনে দুই প্রান্ত থেকে শক্ত করে ধরে বসিস, পড়ে গেলে সমস্যা হবে। অটোতে ওনার বসার অভ্যাস নাই। এরপরে অটোওয়ালাকে বললেন, অটো ছাড়েন কাকা। অটোওয়ালা অটো ছাড়েন। বাতাসের সঙ্গে যোগ দিয়ে শাসা করে অটো ছুটে চলল। রাস্তার দুই পাশে বড় বড় লম্বা গাছ রেখে দ্রুতগামী যানবাহনকারী অটোটি ধা ধা করে ছুটে চলে। নবাব ভ্রুকুঞ্চিত করে তার সামনে বসা মেয়েটিকে এক পলক দেখলো। বেশ পরিচিত মনে হলো। পঞ্চ জ্ঞান ইন্দ্রিয় বলছে কোথায় জানি দেখেছে, ঠিক আন্দাজ করতেই পারছে না। মেয়েটাকে কালো বোরকা পরা, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হিজাবের সঙ্গে মুখে মাস্ক পরা, বাম হাতে একটি ঘড়ি ঝুলছে, পা দুটিতে চকচকে সাদা স্নিকার্স। নিখুঁত সূক্ষ্ম দৃষ্টিকোণ। কতক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মেয়েটাকে। মেয়েটা মাঝ সারির সিটে বসা, দৃষ্টিজোড়া প্রাকৃতিক দৃশ্যের দিকে নিবদ্ধ। কেমন যেন অপূর্ব পরিচিত মনে হলো তার। এত পরিচিত, কিন্তু কার সঙ্গে মিলেছে ঠিক ঠাওর করতে পারছে না। 9টার দিকে অটো কাজিরাট বাজারের সামনে এসে থামলো। সহসা অটোর মধ্য থেকে রিনরিনে কোকিলের সুরের ন্যায় মেইলি নমনীয় একটি কণ্ঠস্বর ভেসে এলো, আঙ্কেল অটো এখানে থামান। সে পরিচিত কোকিলের স্বর, পরিচিত গলদেশ সুললিত কণ্ঠের বচনধ্বনি শুনে সুঠাম বলিষ্ঠ লোকটার দেহ প্রাণ জুড়ে শীতল শিহরণ বয়ে যায়। অদ্ভুত অনুভূতির জোয়ারে শিরশির করে উঠে পুরো দেহময় জুড়ে। ধুকপুক করে কম্পন জেগে উঠছে হৃৎপিণ্ডের গতিবেগ। ধূসর
চোখের মণিজোড়া তখন বিস্ময়, অদ্ভুত এক বিস্ফোরণ। পরক্ষণেই বিস্মিত ভাব কেটে ঘুরিতে জলজল করে উঠছে, তড়াক করে চট করে উঠে সিটটা ঘুরিয়ে নিয়ে পেছনের মাঝ সারির সিটের দিকে নেন। বেশ সাবলীল ভঙ্গিমায় অটো থেকে গুছিয়ে নেমে হেঁটে অটোর ভাড়া মেটাতে গেল সপ্তদশী। বয়স তো 16নি। সপ্তদশে পদার্পণ করেছে। মুখের সামনে থেকে ওয়ান টাইম মাস্কটি খুলে পাশেই ফেলে দেয়। এরপরে ভেজা টিস্যুর একাংশ দিয়ে ঘামার্ত মুখটা মুছে নিল সযত্নে। রোদের তাপে উজ্জ্বল শ্যামবর্ণ মুখটা কিঞ্চিত লাল হয়ে এসেছে। নাকের ডগাটি টসটসে রক্তিম, দাগহীন মুখটায় রূপ লাবণ্যতার জোয়ারে সবেই আবির্ভাব ঘটতে শুরু করে দিয়েছে। শ্যামবর্ণ গোলগাল মুখটা আগের চেয়ে ফর্সা আর মায়াবী হয়ে এসেছে। দারুণ চমৎকার লাগে দেখতে, একদম চোখে লাগার মতন। মোটামুটি বলা যায় মেয়েটা যৌবনের দিকে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। গায়ের রং কিছুটা ফর্সা আর শরীর স্বাস্থ্য মোটামুটি পরিবর্তন হয়ে আসছে। মুখটা একদম ক্লিন, কোনো দাগের চিহ্নও নেই। দেখতে ভারী সুশ্রী ও নজর কাড়া। বেশ কিছুদিন যাবৎ দেখেননি, এই আন্দাজ 20-25 দিন হবে হয়তো। তাতে মেয়েটার এত পরিবর্তন। কিন্তু মেয়েটা গিয়েছিল কই? ঢাকা। তার মানে ওনাদের লঞ্চেই ছিল পাখি, অথচ উনি ওকে দেখতেই পাননি। পাবেন কি করে? ওনারা তো ডাবল কেবিন নিয়ে নিয়েছিলেন। ও হয়তো ঢালাই ছিল তাই দেখেননি। পাখি ব্যাগ হাতিয়ে 500 টাকার একটি চকচকে নোট বের করে অটোওয়ালাকে দিল। এত সকালে 500 টাকা ভাঙতে থাকে? পাখি অটোওয়ালার মুখের দিকে কিয়ৎক্ষণ থাম মেরে তাকিয়ে থেকে আচমকা দ্বন্দ্বের দল দেশ থেকে উষ্টাগতে পিষে দিয়ে মুচকি একটি হাসি দিল। তাতে অটোওয়ালা ভীষণ আকারে ভরকে গেলেন, চমকে উঠলেন। ভীষণ অপ্রস্তুত অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ে গেলেন। উনি বুঝলেন না এই হাসির বিশেষজ্ঞ কারণটা কি। পাখি নিঃসংকোচে 500 টাকার নোটটি হাতে তুলে নিয়ে ব্যাগের মধ্যে ভরে 50 টাকার একটি নোট বের করে দিল। অটোওয়ালা 40 টাকা রেখে যখন ওর দিকে 10 টাকার একটি নোট ফিরিয়ে দিচ্ছিল, পাখি হাত বাড়িয়ে টাকাটি নিতে গিয়ে বলল, আঙ্কেল জানেন মিথ্যা বলা কতটা পাপ? এখন বুঝবেন না। যখন আপনার আজ সারাদিন মাটি হবে, একটা টাকা উপার্জন করতে পারবেন না, তখন ঠিকই বুঝবেন। আপনার অটোতে যখন আমি উঠেছি তখনও দেখেছি আপনি ভাঙতি টাকাগুলি গুনে গুনে সব একসঙ্গে জড়ো করছেন। আর এখন খাড়ার ওপর মিথ্যে বলে দিলেন আপনার কাছে কোনো ভাঙতি নেই। শাস্তিটা তোলা রইল।